আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম, ৩ ম্যাচ ৩টা উইন, ৯ পয়েন্ট, টপ অফ দ্য লিগ এট দিস মোমেন্ট। নিশ্চয়ই আম, রিয়াল মাদ্রিদের সমর্থক যারা আছেন তারা অনেক খুশি বা হ্যাপি বা স্যাটিসফাইড, বাট আসলে কি তাই কথা? অফেন্সিভলি দে আর ডুইং গুড, বাট ডিফেন্সিভলি আমার দৃষ্টিতে এখনও অনেক বড় কিছু সমস্যা তাদের রয়ে গিয়েছে, যেটা কিনা বড় ম্যাচগুলোতে বা বড় কোনো অপোনেন্টের এগেনস্টে যখন তারা খেলতে নামবে তখন তারা স্ট্রাগল করতে পারে। সো লেটস সি, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। মায়োর্কার সাথে ম্যাচ ছিল। মায়োর্কা 5-3-2 লো ব্লক মিড ব্লকে ডিফেন্স করছিল বেশিরভাগ সময়। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ যে 3টা ম্যাচ খেললো এই মৌসুমে, 3টা ম্যাচেই তারা তাদের প্রতিপক্ষ মূলত মিড ব্লক বা লো ব্লকে খেলেছে এবং 5 ব্যাক নিয়ে খেলেছে। বার্সেলোনাও এখন পর্যন্ত যে 2টা ম্যাচ ফেস করেছে, তুলনামূলকভাবে তাদের প্রতিপক্ষরাও মানে পিছনের দিকের নিচের দিকের লিগের টেবিলের দল। সো বেশিরভাগ ক্ষেত্রে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই টিমকেই আসলে 5-3-2 5-4-1 এরকম লো ব্লক মিড ব্লক টিমের এগেনস্টে এখন পর্যন্ত খেলতে হয়েছে এবং সিজনের অনেকগুলো ম্যাচ চলে তাদের কীভাবে খেলতে হবে। সো সেই মায়োর্কার 5-3-2 টিমের এগেনস্টে বা রিয়াল মাদ্রিদ কীভাবে অ্যাটাক করছিল, ইউজুয়ালি 4-3-3-তে যদি তারা খেলে থাকে সেই হিসেবে অধিকাংশ ক্ষেত্রে এই অফেন্সিভ স্ট্রাকচারটা ছিল 2-3-5। ব্যাকলাইনে দুজন সেন্টার ব্যাক, রাইট ব্যাক লেফট ব্যাক তারা মোটামুটি মিডফিল্ড লাইনে সুয়ামেনির সাথে ছিল, কখনো কখনো ভিতরে ছিল, কখনো কখনো বাইরে ছিল। বাট দ্য পয়েন্ট ইজ 2-3-5 এই স্ট্রাকচারটা মোটামুটিভাবে আমরা ধরতে পেরেছি বা বুঝতে পেরেছি বা চোখে পড়েছে। নট নেসেসারিলি প্রতিটা প্লেয়ার তার পজিশনে ছিল, কারণ আমরা জানি যে রিয়াল মাদ্রিদ ইউজুয়ালি প্রচুর পরিমাণে পজিশনাল সুইচ করে বা রোটেশন করে। সো দেখা যাচ্ছে রাইট ব্যাকের যেখানে থাকার কথা সেখান থেকে সে হয়তো উইংয়ে চলে গিয়েছে, উইঙ্গার হয়তো ভিতরে চলে এসেছে। ভালভার্দে কখনো রাইট সাইডে আছে, কখনো লেফট সাইডে আছে, মানে হাফ স্পেসগুলোতে। আর্দাগুলার কখনো নাম্বার 10-এর মতো, কখনো নাম্বার 8-এর মতো, কখনো নাম্বার 6-এর মতো। সো কারেরাস কখনো হয়তো ইনভার্টেড ফুল ব্যাকের মতো লেফট সাইডে, আবার কখনো দেখা যাচ্ছে যে ভিনিসিয়াস তো ভিতরে চলে আসছে, কারেরাস তখন লেফট ব্যাক, সে হয়তো তখন ফ্ল্যাঙ্কে চলে গিয়েছে। সো রিয়াল মাদ্রিদ এটা অনেক আগে থেকেই করে, প্রচুর পরিমাণে তাদের পজিশনাল রোটেশন বা পজিশনাল সুইচ তাদের থাকে। স্ট্রাকচারটা মোটামুটি তারা মেনটেন করেছে, যেটা আমার কাছে এখন পর্যন্ত ভালো লেগেছে। এর আগের 2টা ম্যাচেও আমরা দেখেছি মোটামুটিভাবে 2-3-5 এরকম একটা অ্যাটাকিং স্ট্রাকচার দেখা যাচ্ছে, যেখানে হাফ স্পেসগুলোও কভার হচ্ছে এবং ফ্রন্ট লাইনে আর কি হাফ স্পেসগুলো কভার হচ্ছে, সেন্ট্রাল এরিয়াতেও কেউ না কেউ থাকছে, ফ্ল্যাঙ্ক এরিয়াতেও প্লেয়ার আছে। আগের 2-1টা সিজনে যেটা আমরা দেখেছি, অনেক সময় ফ্রন্ট লাইনে 5টা স্পেস বা 5টা জোন তারা কভার করতো না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3জন প্লেয়ারই এক সাইডে চলে আসতো, আর আরেকজন হয়তো লাইক ফ্ল্যাঙ্ক এরিয়াতে অপোজিট সাইডে ফ্ল্যাঙ্ক এরিয়াতে রয়ে গিয়েছে। কিন্তু 5টা জোনই 5টা জোনে 5টা প্লেয়ার ইউজুয়ালি পাওয়া যেত না। এই সিজনে এখন পর্যন্ত সেটা দেখা গিয়েছে, উইচ ইজ এ গুড সাইন আমার দৃষ্টিতে। বিশেষ করে এরকম লো ব্লক টিমের এগেনস্টে যখন আপনি খেলতে নামবেন। সো দে আর ফ্লেক্সিবল ইন অ্যাটাক, হুইচ ইজ ভেরি গুড। এবং এরকম লো ব্লক মিড ব্লকের টিমের এগেনস্টে যখন আপনি এটাকে বিট করতে যাবেন বা ভাঙতে যাবেন, তখন লং রেঞ্জ শট অ্যাটেম্প করতে হয়। রিয়াল মাদ্রিদ হ্যাজ so many players who can take this kind of long range shots. Chouameni, Arnold, এমবাপ্পে, ভিনিসিয়াস, মোটামুটি সবাই, আর্দাগুলার সবাই মোটামুটি ট্রাই করেছে এবং দোজ আর গুড শটস অ্যাকচুয়ালি। গোলকিপার হ্যাড টু মেক সাম সেভস। এরপরে যে পয়েন্টটা, রিয়াল মাদ্রিদের যে অ্যাটাকিং লাইনের প্লেয়াররা রয়েছে তাদের মূল স্ট্রেংথ অ্যাকচুয়ালি কি, যে তারা ভেরি ফাস্ট, ভেরি স্পিডি, ড্রিবলিংয়ে ভালো। তো তাদেরকে যদি আপনি অপোনেন্টের ডিফেন্স লাইনের পেছনে যদি স্পেস দেন, তাহলে তারা সেখানে বেশি ভয়ঙ্কর, বেশি ডেঞ্জারাস। তো এই জন্যই আসলে এখন পর্যন্ত যে 3টা ম্যাচ তারা খেলেছে, কোনো টিমই তাদেরকে খুব বেশি স্পেস বিহাইন্ডে দিতে চায় নাই। লো ব্লকে বা মিড ব্লকে ডিফেন্স করার চেষ্টা করেছে, যাতে করে এমবাপ্পে, ভিনিসিয়াস, ব্রাহিম দিয়াস কিংবা আর্দাগুলা হুএভার প্লেজ, যাতে করে তারা এই ডিফেন্স লাইনের পেছনে বড় স্পেস না পায়। তাহলে তারা সেই ডিফেন্স লাইনের পেছনে যে স্পেসটা আছে সেখানে অ্যাটাক করতে খুব বেশি স্পেস পাবে না। ইভেন কাউন্টার অ্যাটাকের সুযোগ খুব একটা আপনি দিতে চাইবেন না, কারণ ডেফিনেটলি তারা সেখানে খুব ভালো। মায়োর্কা যে কাজটা করেছে, যদিও তারা মিড ব্লক লো ব্লকে ছিল 5-3-2-তে, স্টিল কিছু কিছু সময় তারা আসলে তাদের ডিফেন্স লাইনের পেছনে কিছুটা স্পেস ছেড়ে দিয়েছিল, যেটা আমার কাছে একটু অবাক লেগেছে। যে আপনি 5-3-2 মিড ব্লক বা লো ব্লকে ডিফেন্স করছেন, তাহলে আপনি এমবাপ্পে বা ভিনিসিয়াসের জন্য আপনার ডিফেন্স লাইনের পেছনে এত বড় স্পেস ছাড়ছেন কেন? এবং টু বি অনেস্ট, সেই স্পেসগুলো থেকেই আমরা যদি ভিনিসিয়াসের গোলটা দেখি, সেটা কাউন্টার অ্যাটাক থেকে হয়েছিল।
ডেফিনেটলি একটা বড় স্পেস ভিনিসিয়াস পেয়েছে রান করার জন্য, এবং ডেফিনেটলি যখন কাউন্টার অ্যাটাক রিয়াল মাদ্রিদ করে তখন তাদের 3-4 জন প্লেয়ার একদম সাথে সাথে সেখানে জয়েন করে। অন্যদিকে এই যে ডিফেন্স লাইনের পেছনে যে স্পেস ছেড়ে দেওয়া রয়েছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথমে একটা গোল 5 মিনিটের সম্ভবত 6 মিনিটের সময় এমবাপ্পে করেছিল, যদি অফসাইড হয়েছিল। আর্নল্ড একটা বল ছেড়েছিল, থ্রু বল, অলমোস্ট তার ডিফেন্স মানে তাদের রিয়াল মাদ্রিদের হাফ থেকে, মিডল থার্ড থেকে অ্যাকচুয়ালি, সেখান থেকে যখন সে বলটা ছেড়েছিল সেখানে এমবাপ্পে রান করার মতো যথেষ্ট স্পেস তারা পেয়েছে। এবং টু বি অনেস্ট, এমবাপ্পে যে পরিমাণ ক্লিনিক্যাল ফিনিশিং করতেছে, ইভেন ভিনিসিয়াস, দ্যাট যে গোলটা অফসাইড হয়েছে প্রথমে 6 মিনিটের সময় বা 5 মিনিটের সময় এমবাপ্পের, সেটার ফিনিশিংটা ছিল মানে অদ্ভুত লেভেলের, টপ লেভেলের। ওয়ার্ল্ড কাপে যেরকম একটা স্লাইডিং করে একটা শট করেছিল আর্জেন্টিনার এগেনস্টে, প্রথম গোলটা, সেকেন্ড গোলটা আই থিঙ্ক মনে নেই, যে গোলটা আর কি মার্টিনেজ ডাইভ দিয়ে সেভ করতে পারেনি, আই থিঙ্ক ওটা প্রথম গোলটাই ছিল, মনে নেই, যাই হোক। তো মানে এই টপ লেভেলের ফিনিশিং আসলেই দুর্দান্ত। এমবাপ্পের ফিনিশিং দেখে খুবই ভালো লাগতেছে, টপ ক্লাস, যেটা ভিনিসিয়াসও করতেছে। ওদিকে বার্সেলোনার ক্ষেত্রে হয়তো লামিন ইয়ামাল, রাফিনিয়া তাদের কাছ থেকেও দেখতে পাইছি, ইভান ফেরান তোরেস। এনিওয়েজ, তো এই যে কিছু কিছু ক্ষেত্রে মায়োরকা এরকম তাদের ডিফেন্স লাইনের পেছনে যে স্পেস ছেড়ে দিচ্ছিল, এটা আমার কাছে খুব অবাক লাগতেছিল, এবং আলটিমেটলি রিয়াল মাদ্রিদ সেটাই কাজে লাগানোর জন্য চেষ্টা করেছে। কিছু কিছু ক্ষেত্রে অফসাইড হয়েছে, বাট আলটিমেটলি ভিনিসিয়াসের সেকেন্ড গোলটা তো অলমোস্ট সেরকম একটা সিচুয়েশন থেকে আসছে, যদিও সেটা কাউন্টার অ্যাটাক ছিল, বাট মূল পয়েন্ট ছিল যে ডিফেন্স লাইনের পেছনে এত বড় স্পেস ছাড়া যাবে না রিয়াল মাদ্রিদের এগেনস্টে, স্পেশালি ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে এই ধরনের প্লেয়ার এগেনস্টে। রিয়াল মাদ্রিদ কিছু গোলও করেছে, বাট সেগুলো অফসাইড হয়েছে, হ্যান্ডবল হয়েছে। হ্যান্ডবল রুলসটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না আসলে, মানে কোন সময় হ্যান্ডবল দিচ্ছে আর কোন সময় হ্যান্ডবল দিচ্ছে না, এটা যেহেতু ইন্টারপ্রিটেশনটা ডিপেন্ড, মানে কোচ রেফারিদের উপর ছেড়ে দেওয়া আছে, তাদের ডিসক্রিপশন দেওয়া আছে যে তারা যেটা মনে করবে, তাদের বিবেচনা যেটা হবে। তো দেখা যাচ্ছে যে এক ম্যাচে এক এক সিচুয়েশনে এক এক রকমের সিদ্ধান্ত আসছে, উইচ ইজ সামটাইমস মানে এটা নিয়ে বিতর্ক হবেই, স্বাভাবিক, কিছু করার নেই। এরপর কোন পয়েন্টটা ছিল, আচ্ছা, ভিনিসিয়াসের সেকেন্ড গোলের কথাটা আমরা বললাম, বাট এর আগে যেটা হয়েছে, ম্যাচে কিন্তু আসলে মায়োরকাই এগিয়ে গিয়েছিল, এবং তারা এগিয়ে গিয়েছিল সেট পিস থেকে, কর্নার থেকে, এবং সেট পিস ডিফেন্ডিং আমরা জানি যে রিয়াল মাদ্রিদের সবসময় একটা দুর্বলতা ছিল, গত সিজনে তো ছিলই, এই সিজনে একটু ডিফারেন্ট ওয়েতে তারা অ্যাপ্রোচটা করছে আমার মনে হয়। 5 জন প্লেয়ার অলমোস্ট লাইক জোন মার্কিং করতেছে, 4 জন প্লেয়ার ম্যান মার্কিং করতেছে, একজন প্লেয়ার থাকতেছে রিবাউন্ড জোনে অথবা লাইক শর্ট কর্নার ডিফেন্ডিংয়ের জন্য। তো এই যে 4 জন প্লেয়ার, যে গোলটা আসলে মায়োকা গোল, আমার মনে হয় যেখানে মায়োকার ক্রেডিট বেশি, পাবলো তোরে তার একটা ইঞ্চ পারফেক্ট একটা ডেলিভারি ছিল, কর্নার গোল করেছে মুরিকি বলে না, আসলে মরিচি বলে মনে হয়, মানে কমেন্টেটরটা সম্ভবত মরিচি এরকম একটা উচ্চারণ করে, আমি এক্সাক্ট উচ্চারণটা জানি না, বাট ডেফিনেটলি ভালো স্ট্রাইকার, আমার কাছে ভালো লাগে, মানে বক্স স্ট্রাইকার, পোচার টাইপের। তো ইম্পর্টেন্ট ছিল যে সবাই জানতো যে মুরিকি সে হলো লাইক টার্গেট প্লেয়ার, তার কাছে বলটা আসবে, তো তাকে সুয়ামিনি মার করতেছে, আর তার আগে মানে মুরগিকে আর তাদেরই একজন প্লেয়ার ব্লক করে রাখতেছে যাতে করে মুরগিকে কেউ ম্যান মার্ক করতে না পারে। তো ইম্পর্টেন্ট ছিল যে মুরগি যেই জায়গায় এসে রানটা করবে এবং যে জায়গাতে সে বলটা লাইক রিসিভ না মানে হেড করতে যাচ্ছে, পাবলো তোরে ঠিক সেই জায়গাতে একদম ইঞ্চ পারফেক্ট একটা কর্নার ডেলিভারি করেছে। এবং ইম্পর্টেন্ট ছিল যে ধরেন সুয়ামিন তো আসতে পারে না এই পর্যন্ত, মুরগি পর্যন্ত আসতে পারে না, কারণ মুরগির সামনে তাদেরই একটা প্লেয়ার সুয়ামিনি এবং সম্ভবত আরেকজন কে যেন ছিল তাকে ব্লক করে রাখছে, যাতে করে মুরগি যেন ফ্রি হেড পায়। বাট ইম্পর্টেন্ট ছিল যে জোনাল রিয়াল মাদ্রিদের যে জোনাল প্লেয়ার, আই থিঙ্ক ইট ওয়াজ হাইজেন হোয়াট এভার ইট ইজ, তো সেও পর্যন্ত সেই জোন থেকে বের হয়ে মুরগি পর্যন্ত আসতে পারে না। সো যেভাবে মায়োরকার প্লেয়াররা মুরগিকে বা মুরগিকে ফ্রি করার জন্য ব্লক করে রেখেছিল রিয়াল মাদ্রিদের প্লেয়ারগুলোকে, শুধুমাত্র প্লেয়ার না এবং জোনটাকেও ব্লক করছে যেন জোনের প্লেয়ার ওখানে এসে ওই জোনে পৌঁছাতে না পারে। ইট ওয়াজ আমার কাছে মনে খুব ভালো লাগছে, এবং ইট ওয়াজ ভেরি ওয়েল ডান, টু বি অনেস্ট, ভেরি ওয়েল প্ল্যান, ভেরি ওয়েল প্র্যাকটিসড, ভেরি ওয়েল ট্রেন্ড, এবং ভেরি ওয়েল ডান ডিউরিং দ্য গেম ফ্রম পাবলো তোরে, ফর মরিচি এবং অন্য যে 2 জন প্লেয়ার ছিল যারা ওই প্লেয়ারকে এবং জোনকে ব্লক করে রাখতেছিল। এনিওয়েজ, এরপর তো রিয়াল মাদ্রিদ আসলে কর্নার থেকে একটা গোল করলো, যেখানে মায়োরকার ডিফেন্ডারদের কিছুটা রেসপন্সিবিলিটি নিতে হবে। ফার পোস্টের প্লেয়াররা ড্রপ করছে, কিন্তু ফ্রন্ট পোস্টে বা নিয়ার পোস্টে যে প্লেয়াররা ছিল তারা কিন্তু ড্রপ করে নাই। সো আলটিমেটলি সেখান থেকে আর্দা গুলার কিন্তু ফ্রি হয়ে গেল।
যদি ফার পোস্টের প্লেয়ার ড্রপ করে তাহলে নিয়ার পোস্টের প্লেয়ার দেখেও ড্রপ করতে পারে, নিয়ার পোস্টের প্লেয়াররা যদি ড্রপ না করে তাহলে ফার পোস্টের প্লেয়ার দেখেও আসলে ড্রপ করা যাবে না। বাট এনিওয়েজ এখানে আমার মনে হয়েছে যে তাদের এই যে 5-6 জনের প্লেয়ার ছিল একটা লাইনের মতো, তাদের মধ্যে কমিউনিকেশনের একটা গ্যাপ তো হয়েছেই, অথবা যারা নিয়ার পোস্টের যে 3টা প্লেয়ার ছিল বা নিয়ার পোস্টের কাছাকাছি যে 3টা প্লেয়ার ছিল তারা আসলে তারা কনসেন্ট্রেশন লস করেছে বা জাস্ট ওই সময় যারা ওরা তাদের রেসপন্সিবিলিটি পালন করে না বা ভুলে গিয়েছে হোয়াটএভার। যেটা নিয়ে এখন কনসার্ন রিয়াল মাদ্রিদের সমস্যা বা কনসার্ন যেটা সেটা হলো রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ ফেজ নিয়ে। সেটা হলো রিয়াল মাদ্রিদ 4-2-3-1 মোটামুটি ডিফেন্স করছিল, ভালভার্দে আর হলো চুয়ামেনি ছিল সাথে, আর দ্য গোলার এটাকে 4-2-3-1 বলা যেতে পারে, 4-1-4-1 বলা যেতে পারে, বিভিন্ন রকম শেপ আমরা বিভিন্ন সময় দেখছিলাম, যদিও শেপটা সবসময় ক্লিয়ার ছিল না, উইচ ইজ এ কনসার্ন আমার মতে। এবং তার চেয়েও বড় বিষয় যেখানে যেই বিষয়গুলো ইম্পর্টেন্ট সেখানে হলো চুয়ামেনি প্রচুর নিচে নেমে যাচ্ছিল, লাইক সেন্টার ব্যাকের মাঝখানে চলে যাচ্ছিল। আই আন্ডারস্ট্যান্ড যে এটা হয়তো বা ওই প্লেয়ারটাকে ফলো করার জন্য বা ওই জোনটাকে কাভার করার জন্য, বাট তাতে যেটা হচ্ছিল যে সেকেন্ড লাইন রান থেকে যদি কেউ মিডফিল্ডার রান করে তাহলে সেটা ব্লক করতেছে কে বা ফলো করতেছে বা কে বা ডিফেন্স করতেছে কে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছিল যে একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা যেটা, আপনার টিমে যখন ভিনিসিয়াস এবং এমবাপ্পে দুজনকে নিয়ে আপনি স্টার্ট করবেন, এর সাথে আপনি আসলে গার্সিয়াকেও রাখতে পারবেন না। এর সাথে আপনাকে যখন আপনি ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে নিয়ে স্টার্ট করবেন তখন আপনাকে অবশ্যই মানে রদ্রিগো বা দিয়াজ এরকম একজন প্লেয়ারকে রাখতে হবে যেখানে আপনার উইথটা ডিফেন্ডিংয়ে হেল্প করবে। সো আপনার ধরেন মাঝখানে আপনি চুয়ামেনি, আর্দেগুলার এবং ধরেন যে ভালভার্দে আছে, 3 জন আছে, এর সাথে আরও একজন প্লেয়ার লাগবে রদ্রিগো বা দিয়াজের মতো, যে কিনা আপনাকে 4-4-2 এরকম একটা অ্যাটলিস্ট শেপ দিতে পারবে ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনার মিডফিল্ড একদম মনে করেন যে ওপেন হয়ে যাবে, বিশেষ করে চুয়ামেনি যদি এত নিচে নেমে যায় তাহলে আর্দেগুলার এবং ভালভার্দের পক্ষে মানে এই বড় একটা অংশ কভার করা সম্ভব না, যেটা আমরা এই ম্যাচে দেখছি কারারাস সেকেন্ড হাফের দিকে একটা সময় ভিনিসিয়াস এমবাপ্পে তারা ডিফেন্ডিং করতে পারে না, তারা ডিফেন্ডিং করতে পারে, দে ক্যান ডিফেন্ড, তাদেরকে আপনি ডিফেন্ড করতে বলে তারা ডিফেন্ড করবে বা করার চেষ্টা করবে, বাট বুঝতে হবে এই ডিফেন্ডিংটা আর্দা গুলার বা ব্রাহিম দিয়াজ বা ভালভার্দে এদের মতো হবে না এবং ধারে কাছেও হবে না বা রদ্রিগোর মতো হবে না। তো ভিনিসিয়াস এমবাপ্পেকে দিয়ে যদি ডিফেন্ডিং করান তাহলে যেটা হবে যে তারা ওই জায়গাতে হয়তো যাবে কিন্তু এত হাফ হার্টেড মানে এত সফট থাকবে যে অপোনেন্ট ইজিলি বের হয়ে যাবে। যে গোলের কথা মানে গোল হয়নি, চান্স ছিল মায়োকার, ওখানে আর্দা গুলারকে বিট করলো, ভিনিসিয়াসকে বিট করলো, তারা ওখানে গেল কিন্তু তারা ওখানে বল উইন করার জন্য স্ট্রংলি ট্যাকেল করলো না এবং আলটিমেটলি কি আর্নল্ড মনে হয় লাইন থেকে অলমোস্ট মানে একটা কাটব্যাক ছিল, আর্নল্ড ক্লিয়ার করছিল, তখন কারেরাস লাইক ভিনিসিয়াসকে বলতেছে লাইক বি টাইট, তাই না, টাইট থাকো বা স্ট্রং থাকো, এত সহজে ছেড়ে দিল কেন, এত সহজে ছেড়ে বিট করে বেরোয় আসলো কেন। এবং এই সেম ঘটনাটা অলমোস্ট সেম ঘটনাটা এর আগের ম্যাচে, সেটা ছিল হলো রিয়াল ওভিয়েদো, ওদের সাথে এই ম্যাচটা হয়েছিল। তখন ওই পার্টিকুলার মোমেন্টে তখন রিয়াল মাদ্রিদ 1-0 গোলে আগায় ছিল 80 মিনিটসে, হ্যাঁ, কিছুটা ডিফেন্সিভ তখন তারা খেলছে বলা যায়। তো ওই সময় তাদের যে মিডফিল্ডের অবস্থাটা এরকম, চুয়ামেনি আছে, সাথে হলো ভালভার্দে ছিল, আর ব্রাহিম দিয়াজ তখন নাম ছিল, আর সাথে আছে হলো এমবাপ্পে, ভিনিসিয়াস এবং গার্সিয়া, মানে এমবাপ্পে, ভিনিসিয়াস, গার্সিয়া 3জনই আছে, সাথে আছে হলো আপনার ব্রাহিম দিয়াজ, ভালভার্দে এবং চুয়ামেনি, এই হলো 6জন আপনার ফ্রন্টে 6জন প্লেয়ার। তো চুয়ামেনি ধরেন 4-1 মনে করেন 4-1-4-1 তখন তারা ডিফেন্স করতেছিল। তো চুয়ামেনি যে 4-1-1, তার সামনে এক পাশে ব্রাহিম দিয়াজ, তার পাশে হলো ভালভার্দে, তার পাশে হলো এমবাপ্পে, তার পাশে হলো ভিনিসিয়াস, আর সামনে হলো গার্সিয়া। তো এই যে ধরেন এমবাপ্পে এবং ভিনিসিয়াসকে আপনি ধরেন ওখানে 8 আর উইঙ্গার 11 যদি হিসেবে আমরা চিন্তা করি, ওরা কি ডিফেন্স করতে পারবে হবে? মানে আপনার এটাকে 8 নিয়ে কি ডিফেন্স মানে আপনি মিড ব্লক করতে পারবেন বা ডিফেন্স করতে পারবেন আসলে? এবং আলটিমেটলি যেটা হচ্ছিল যে চুয়ামেনি যেটা বললাম যে নিচে চলে যায়, একটা সিচুয়েশন ছিল 80 মিনিটের সময়, ওভিওতে একটা ভালো চান্স পেয়েছিল, আই থিঙ্ক ওটা বারে লাগছিল, গোলকিপারও সেভ করতে পারেন, বারে লাগছিল। তো সিচুয়েশনটা ছিল এরকম যে বল চলে গিয়ে মানে বল গেছে হলো রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ থার্ডে, লেফট সাইডে, মানে রিয়াল মাদ্রিদের রাইট সাইডে, সেখান থেকে বল আসতেছে, কারবাহাল ওখানে কাছে কাছে গেছে, চুয়ামেনি অলমোস্ট ডিফেন্স লাইনে চলে গিয়েছে, ভালভার্দে ছিল, আরটাকে ছিল ব্রাহিম দিয়াজ। তো তারা তো মানে উইং, ব্রাহিম দিয়াজ হলো উইংয়ে ফ্ল্যাঙ্কে ডিফেন্স করতেছে আর ভালভার্দে মাঝখানে আসছে। তো ওখান থেকে বলটা যখন ফ্ল্যাঙ্ক এরিয়া বা হাফ স্পেসে যখন সেন্ট্রাল জোনে আসলো, মানে একদম ডিবক্সের মাথায় যেটাকে আমরা জোন 14 বলি, ওখানে যখন আসলো সেখান থেকে ওভিয়েদের ওটা প্লেয়ারটা সিবো সম্ভবত ছিল ওর নাম, ও হলো একটা সেকেন্ড লাইন রান করছে, মিডফিল্ড থেকে রান করে আসছে অনেক পিছন থেকে। তো ওকে তো ট্র্যাক করা তো দূরের কথা, ওর ওখানে কেউ নাই, মানে ওখানে কিন্তু ভালভার্দের পাশে থাকার কথা এমবাপ্পে এবং ভিনিসিয়াস এভাবে থাকার কথা যদি আপনি ওখানে ডিফেন্স করেন। তো এমবাপ্পেও নাই, ভিনিসিয়াসও নাই, গার্সিয়া তো লাইক স্ট্রাইকার সেও ওখানে নাই। এবং যখন সে শট করলো সিবো, বলটা গিয়ে বাইরে লাগলো, বাইরে লেগে বলটা বের হয়ে গেছে, মানে গোল হয়নি আলটিমেটলি, ওই গোলটা হয়ে গেলে 1-1 হয়ে যেত ওই সময়।
80 মিনিটের সময়। কারবাল তখন যে রিয়াকশন দেখাইছে, মানে সে হয়তো রাগারাগি করে নাই, কিন্তু সে মানে হতাশ বা বিরক্ত সামথিং লাইক দ্যাট। মানে এভাবে তো আসলে ডিফেন্স করা যায় না। লাইক এমবাপ্পে, ভিনিসিয়াস, তারা ওই জায়গাতে থাকতেছে, সামনে আবার গার্সিয়া আছে, ফোর ওয়ানের মধ্যে 8 আর 11 মনে করেন এমবাপ্পে আর ভিনিসিয়াস। তো আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় বড় ম্যাচে রিয়াল মাদ্রিদের মানে জাভি আলোনসোকে তাকে বড় একটা সিদ্ধান্ত নিতে হবে যে হাউ হি ক্যান ডিফেন্ড ইট। সামটাইমস বড় ম্যাচে বড় অপোনেন্টের এগেন্স্ট আপনাকে ডিফেন্স করতে হবে। এত ভঙ্গুর মিডফিল্ড হয়ে গেলে ডিফেন্সিভলি খুবই ইজি হয়ে যাবে অপোনেন্টের জন্য। সো ফর এক্সাম্পল, আপনার যদি ওখানে সুয়ামেনি, ভালভার্দে এবং সেবায়োস থাকে, লাইক সেবায়োসের মতো একজন প্লেয়ার যদি থাকে, তাহলে আপনার 3জন জেনুইন মিডফিল্ডার আছে যারা কিনা ডিফেন্ডিংয়ে হেল্প করতে পারবে। সাথে ধরেন আপনার ব্রাহিম দিয়াজ অথবা আপনার রদ্রিগো, যে কোনো একজন থাকবে। মানে চারজন প্লেয়ার মিডফিল্ডে আপনার লাগবে যারা কিনা ডিফেন্ডিংয়ে হেল্প করতে পারবে। আমি বলতেছি না যে ডিফেন্ডিং করতে হবে, ডিফেন্ডিংয়ে হেল্প করতে পারবে। ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে তখন হয়তো আপনি সামনে রাখতে পারেন, বা গার্সিয়াকে যদি কোনো কারণে প্রয়োজন পড়ে। অ্যাটলিস্ট 4জন প্লেয়ার এখানে লাগবে, সুয়ামেনি, ভালভার্দে এবং এই দুজনের সাথে অ্যাটলিস্ট সেটা আর্দা গুলার হতে পারে বা সেবায়োস হতে পারে। কামাভিঙ্গা তো নাই এই মোমেন্টে। আর ফ্ল্যাঙ্ক ডিফেন্ড বা উইথ ডিফেন্ড করার জন্য হয় ব্রাহিম দিয়াজ বা রদ্রিগো, এই দুজনের একজন তো লাগবে। এখন আপনি মাস্তান তুয়ানোকে খেলতে পারেন, সে ডিফেন্ডিংয়ে হেল্প করে, অসুবিধা নেই। বাট এমবাপ্পে এবং ভিনিসিয়াসকে দিয়ে আপনি ডিফেন্ডিং করাবেন, এইটা যদি হয় চিন্তা ভাবনা বা এটা যদি করাইতে হয়, তাহলে সেখানে ডেফিনেটলি বড় আশঙ্কা তো আছেই, থাকবেই। আদারওয়াইজ অফেন্সিভলি রিয়াল মাদ্রিদ লুকড গুড। শুধুমাত্র যে স্পেস অ্যাটাক করার জন্য যারা ডিপেন্ড করতেছে ব্যাপারটা এরকম না, বরং লো ব্লকের এগেনস্টেও তারা কিছু প্যাটার্ন তাদের আছে। পেশেন্সলি শর্ট কম্বিনেশন অথবা শর্ট লং রেঞ্জ শট, কাটব্যাক, ক্রস, সবগুলোতেই তারা মোটামুটিভাবে অ্যাটেম্প করছে, উইচ ইজ গুড। সো অফেন্সিভলি আমার মনে হয় যে খুব বেশি শঙ্কার কোনো কারণ নেই, বরং খুশি হওয়ার বা মানে কী বলবো যে পজিটিভ ফিল করার সুযোগ আছে। ডিফেন্সিভ ট্রানজিশনের কথা আমি বলতেছি না, ডিফেন্সিভ ট্রানজিশন তাদের খারাপ না আমি মনে করি, যে যেহেতু তাদের রেস্ট ডিফেন্সটা ইজ নট ব্যাড, স্ট্রাকচারটা 2-3 গুড স্ট্রাকচার, কিন্তু ডিফেন্সিভ ফেজে তাদের আসলে এনাফ প্লেয়ার অনেক সময় থাকতেছে না যারা কিনা ডিফেন্ড করার জন্য সব কিছু দিবে আর কি, এফোর্টটা। সো দ্যাট ইজ এ কনসার্ন। আরেকটা কনসার্ন হলো আমার পার্সোনাল, সেটা হলো রুডিগার আর মিলিটাও, এই দুইটার আমার ভালো লাগে না। মানে এই দুইটার মধ্যে একটা কেমন একটা ভাব আছে, মানে ভাবটা হলো যে কেমন যেন মনে হয় যে ওরা ছাইড়ে দেয় আর কি অনেক সময়, যেটা সহজ ভাষায় আমরা বলি আর কি। সো রুডিগার খেলুক বা মিলিটাও খেলুক, কেমন কেমন যেন লাগে, মনে হয় যে এরা ছাড়া, যেটা যে যেই বলটা আর্নল্ড আসলে কাটব্যাক থেকে যেটা সেভ করলো কর্নারের মাধ্যমে মোস্ট প্রবলি, ওই বলটাতেও অলমোস্ট মিলিটাও দাঁড়াইছিল। এবং শুধু তাই না, এর আগে ম্যাচে রুডিগার, তার আগে ম্যাচে মিলিটাও। আই ডোন্ট ফিল কনফিডেন্ট উইথ দেম টু বি অনেস্ট। এটা এখন কিছু করার নাই, ওদের যা প্লেয়ার আছে তাই নিয়ে তো ওরা খেলবে। বাট আই থিঙ্ক রুডিগার এবং মিলিটাও এই দুজনের উপর ভরসা করাটা আমি পারি না আর কি। এনিওয়েজ, তো সেটা কোচের সিদ্ধান্ত হবে, তার যে প্লেয়ার আছে তাই নিয়ে তাকে চেষ্টা করতে হবে। আদারওয়াইজ রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত প্রোগ্রেস করতেছে। কিছু কনসার্ন ডেফিনেটলি আছে, খুবই বড় কনসার্নটা হলো ডিফেন্সিভ ফেজ, নট ডিফেন্সিভ ট্রানজিশন। রিয়াল মাদ্রিদের জন্য, আমার দৃষ্টিতে রিয়াল মাদ্রিদের জন্য বড় কনসার্ন হলো ডিফেন্সিভ ফেজটা, আর বার্সেলোনার জন্য আমার মতে বড় কনসার্ন হলো ডিফেন্ডিং ট্রানজিশনটা। তো এই দুইটা টিমের জন্য এই দুইটা কনসার্ন যত তাড়াতাড়ি তারা সলভ করতে পারবে বা বেটার করতে পারবে, সেটাই তাদের জন্য বেটার হবে। এই সপ্তাহে লিভারপুল আর্সেনালের একটা বড় ম্যাচ আছে, জানি না দেখতে পারবো কিনা, পারলে সেটা কভার করার ট্রাই করবো। আদারওয়াইজ নেক্সট উইকে তো ইন্টারন্যাশনাল ব্রেক, আমাদের অবশ্য ব্রেক নেই, আমাদের অবশ্য কিছু কাজ চলতেছে, আমাদের নিজেদেরই আসলে কিছু খেলা আছে। দেখা যাক, আবার যখন লিগের খেলায় ব্যাক করবো, ইউরোপিয়ান লিগের, লা লিগা বা ইপিএল এর, তখন আবার আশা করি ব্যাক করা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।